প্রধান উপদেষ্টাকে এক হাত নিলেন বিএনপি নেতারা। অভিযোগ, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডক্টর ইউনূস নির্বাচন চায় না। প্রবাসীদের রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে দেশ। টোকিওতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। কুতুবদিয়ায় 2 লাখ মানুষের জন্য একটি স্বাস্থ্য কমপ্লেক্স, নেই প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও ল্যাব সুবিধা। দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে আছি তানভীর আহমেদ। যাচ্ছি পুরো খবরে। জাতীয় নির্বাচন নিয়ে ক্রমেই যেন উত্তাপ বাড়ছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টাকে এক হাত নিলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকীতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, নির্বাচন চান না ডক্টর ইউনূস। আর আরেক নেতা সালেউদ্দিন আহমেদ বলেন, বিদেশে গিয়ে শুধু বিএনপিকেই দোষারোপ করছেন প্রধান উপদেষ্টা, অথচ সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 44তম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিএনপিকে অহেতুক দোষারোপ করা হচ্ছে। আদতে প্রধান উপদেষ্টা নিজেই চান না দেশে নির্বাচন হোক। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, ডক্টর ইউনূস। এদিকে রাজধানীর খামারবাড়িতে দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সমস্ত জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমন রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন আর অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা দেশের মানুষের কাছেই বললে ভালো, বাইরে বলে কোনো লাভ নেই। চট্টগ্রামে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, সারা দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা আর মানুষের কল্যাণ সম্ভব নয়, তাই দ্রুত বিএনপি নির্বাচন দেওয়ার কথা বলছে বলেও জানান আমির খসরু। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে প্রথম দিন থেকেই কাজ করার প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি। মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পালিয়ে যাবার আগে দেশের কোষাগার খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। প্রবাসীদের সমর্থন এবং রেমিটেন্স না পেলে উঠে দাঁড়াতে পারত না বাংলাদেশ। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় আরও বলেন, প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা না পেলে উঠে দাঁড়াতে পারতো না। যেটি বলছিলাম, দেশকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স, ঋণ পরিশোধ করা হচ্ছে প্রবাসী আয় থেকে, আর সেখানে তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।
কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। এর আগে গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। তার এই সফরে সই হয় 6টি সমঝোতা স্মারক। জানানো হয় আসছে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। জাপান সফরের তৃতীয় দিনে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর বৈঠকে বসেন দুই নেতা, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও জাপানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন দেয় প্রধান উপদেষ্টা জাপান সরকার প্রধানকে ধন্যবাদ জানান। We thank Japan for supporting the interim government in its reform initiative. We seek Japan's active support and cooperation in our endeavor. বৈঠকে উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক নিয়ে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে জাপানের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানান ডক্টর ইউনূস। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. বৈঠক শেষে প্রকাশ করা হয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয় রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে টেকসই এবং নিরাপদ প্রত্যাবাসন। এছাড়া প্রতিরক্ষার সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে দুই দেশ নীতিগতভাবে একমত হওয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয়। এছাড়া বাংলাদেশ এবং জাপানের মধ্যে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে জাপান বাংলাদেশকে $100 কোটি বেশি সহায়তা দেবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দ্বীপের মানুষের চিকিৎসা সেবায় রাষ্ট্রের অবহেলা যেন এক নীরব বিপর্যয়। কুতুবদিয়ায় লাখো মানুষের চিকিৎসার জন্য একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে কোনো মতে। নেই প্রয়োজনীয় ডাক্তার, নার্স, ল্যাবরেটরি সেবা। দ্বীপ অঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন পঞ্চম পর্ব। ক্যামেরাতে ছিলেন সবুজ হোসেন। দুর্যোগ, দুর্বিপাক আর নানা সমস্যায় বয়ে চলে সাগরবেষ্টিত কুতুবদিয়া দ্বীপবাসীর জীবন। সেই জীবন যখন রোগ শোকে ভীষণ সংকটাপন্ন হয়ে পড়ে, তখন হাতের কাছে ভালো চিকিৎসা সেবা পাওয়াটাও যেন দুঃস্বপ্ন। যা হারে হারে টের পাওয়া যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের চিত্র দেখলে। বেহাল চিকিৎসা সেবায় চাপা আর্তনাদ রোগীদের মাঝে। কিছু ডাক্তারকে 1 থেকে 2 বার বললে বিরক্ত বোধ হয়। স্যার শুনুন না, একটু বিরক্ত হয় না, এরকম অনুরোধ করে বলতে হয়। কোনো একটা ডাক্তারও আসেনি, ওখানে নার্স আছে, নার্সের সেবা দিছে আর কি। উপজেলার 2 লাখ মানুষের জন্য এই একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। নামে 50 শয্যার হলেও 19 শয্যা দিয়েই চলছে কার্যক্রম। আর 27 জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র 10 জন। তাছাড়া 29টি নার্সের পদ থাকলেও আছেন 6 জন। লোকবল সংকটে বন্ধ এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এমার্জেন্সি রোগী হলে আরো অনেক ঝামেলা বাড়ে, সবসময় বোট পাই না, তাহলে এরকম অনেক রোগী মারাও গেছে। বালাগর ডাক্তার থাকিলে, নার্স থাকিলে, হ্যাঁ, আর তো আর কত দিয়ে অনেকে কি জানা করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 172টি পদের মধ্যে জনবল আছে মাত্র 69 জন।
রোগীর চাপ সামলাতে একজনকে করতে হচ্ছে 3 জনের কাজ। গেল জানুয়ারি থেকে বন্ধ সিজারিয়ান সহ এনআইসিইউ সেবা। নামমাত্র চিকিৎসা সেবা দিচ্ছে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। অপারেশন থিয়েটার থাকলেও গত 5 মাস ধরে ডাক্তার ও লোকবল সংকটের কারণে তা বন্ধ রয়েছে। এতে করে গর্ভবতী মায়েদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে যেতে হচ্ছে কক্সবাজার অথবা চট্টগ্রামে। ইমার্জেন্সিতে অনেক খারাপ পেশেন্ট আসে, তখন আমাদের ওয়ার্ড ফেলে সম্পূর্ণ মানে ওখানে গিয়ে কাজ করতে হয়। সেই সময় ওয়ার্ডেও অনেক পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন দুদিকে সামলানো আমাদের আরও বেশি কষ্ট হয়। আর ওয়াটার অ্যাম্বুলেন্স থাকলেও জনবল ও জ্বালানির অভাবে সেটিও বন্ধ দীর্ঘদিন। স্বাস্থ্য ব্যবস্থা মূলত ডাক্তার, নার্স এবং মিডওয়াইফের উপর নির্ভর করে। মিনিমাম যদি আমাদের 50% থাকতো আমরা যথার্থ সেবা দিতে পারতাম। এখন গুণগত সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের একজন মেডিকেল অফিসার টানা 48 ঘন্টা ইমার্জেন্সি ডিউটি করে। HGSP প্রকল্প, এই প্রকল্পটি গত নভেম্বরের দিকে শেষ হয়ে যায়। বিষয়টি আমার গোচরে আসার সাথে সাথে আমি সেপ্টেম্বরে যখন জয়েন করি, তারপর আমি সাথে সাথে অক্টোবরে সরকারকে এটা অবহিত করেছি। যত তাড়াতাড়ি সম্ভব আইএসও প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস কক্সবাজার জেলা প্রশাসকের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের নদ নদীর পানি বেড়েছে। এতে কয়েক জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকালের টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর গলাচিপা 150 মিটার বাঁধ ভেঙে পড়ে। লোকালয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে পানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলবাসী। ভোলার ঢালচর, চর নিজাম, কজিরচর, চর কুকরি সহ অন্তত 10 এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। এদিকে বরগুনাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি। অন্যদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিল রক্ষায় প্রতীকী আদালত বসিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। পান্থকুঞ্জ পার্কে জনগণ বনাম অন্তর্বর্তী সরকার প্রতীকী আদালতের গণশুনানিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরা হয়, আর এর বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরিবেশগত বিপর্যয়ের নানা অভিযোগও তুলে ধরা হয়। পরে সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে আদালতের রায়ে সরকারকে পান্থকুঞ্জ পার্ক বিনাশী প্রকল্প থেকে সরে আসার প্রতীকী রায় দেয়া হয়। প্রকল্পের চুক্তি ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ তথ্য গোপনীয়তার অজুহাতে জনসম্মুখে প্রকাশ করা হয় না, যার ফলে সব মেগা প্রকল্পই দুর্নীতিগ্রস্ত। আদালত ভবিষ্যৎ সকল প্রকল্পের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিতের আদেশ প্রদান করছে। আদালত সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ভিত্তির পরামর্শে আইন ভঙ্গ করা হয়েছে। প্রকল্পের পরামর্শক, পরিচালক সহ সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হচ্ছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে পর্যটকবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলার ট্যাকের ঘাট এলাকায় টাঙ্গুয়ার হাওড়ে এই ঘটনাটি ঘটে। নৌকায় থাকা 12 জন পর্যটক নিরাপদে নেমে পড়েন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা, কিন্তু আগুনের তীব্রতার কারণে নেভানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও 78 জনকে পুশিন করেছে ভারত। ভোরে মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ 29 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের জুড়ি ও কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এদিকে হবিগঞ্জ চুনারুঘাটের কালিঙ্গা সীমান্তে 22, খাগড়াছড়ি মাটিরাঙ্গাতে 14 জন এবং ফেনীর ছাগলনাইয়ায় 13 জনকে পুশিন করেছে ভারত। দেশের বাইরের খবর জানাবো। গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। একদিনে জায়নবাদীদের হামলাতে প্রাণ গেছে অন্তত 30 ফিলিস্তিনির।
অবরুদ্ধ এই উপত্যকাটির দেইর আল বালাহ জাবালিয়াতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। প্রাণ যায় বেশ কয়েকজনের। খান ইউনিসেও চালানো হয়েছে হামলা, হতাহত হন আরও কয়েকজন। আর এরই মধ্যে এই উপত্যকাটিতে স্থল অভিযান আরও বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। উত্তর গাজার 5টি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করা হয়েছে। জাতিসংঘ বলছে গেল 2 সপ্তাহে গাজায় প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব সংস্থাটির মুখপাত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মানবিক বিপর্যয় সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। চাহিদার তুলনায় একেবারেই সামান্য ত্রাণ সরবরাহে তীব্র খাদ্য সংকটে লাখ লাখ গাজাবাসী। খেলার খবর জানাবো। বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বোর্ড সভাতে পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। তবে কতদিন থাকবেন এই দায়িত্বে তা পরিষ্কার করেননি। সবাইকে সাথে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান নতুন সভাপতি। এছাড়াও সভায় সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সহ সভাপতি ফাহিম সিনহা। 9 মাস আগে ঠিক এভাবেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন ফারুক আহমেদ। এবার তার জায়গায় তারই এক সময় সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল। স্লোগানে স্বাগত জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল। 1 ঘন্টারও কম সময়ের বোর্ড সভায় দেশের ক্রিকেট পেল নতুন অভিভাবক। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মতো সভাপতির চেয়ারে বসেও কি ঝলক দেখাতে পারবেন? আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমিনুল ইসলাম দেশে থাকে না, সে কিছুই জানে না। গেল 1 যুগ ধরে যারা তার মেধা আর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদেরই বস এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এখন আর পেছনে না, সবাইকে নিয়ে সামনে এগোতে চান আমিনুল ইসলাম। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মানে সমালোচনা আর বিতর্কের সঙ্গী হওয়া, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগের সভাপতি ফারুক আহমেদের বিদায়েও প্রভাবক হিসেবে কাজ করেছে ফেসবুক, ইউটিউবে বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো। সে বিষয়ে সতর্ক নতুন সভাপতি। যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। গেল মাসেই ক্রীড়া উপদেষ্টার ফোন কল পেয়ে দেশের ক্রিকেটে কাজ করতে রাজি হন আমিনুল ইসলাম। তবে কতদিন সভাপতির দায়িত্বে থাকবেন তা অস্পষ্টই রাখলেন সাবেক অধিনায়ক। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। শনিবার থেকে কাজ শুরু করবেন নতুন সভাপতি। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করা। আমরা কিছু প্ল্যান করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।